তাহলে আজকে আমরা কি বলবো? আমরা টেরিডোফাইট পড়বো। তাহলে টেরিডোফাইটা ক্লাসিফিকেশন নিয়ে আমরা গতদিন অনেক কথাবার্তা বলছিলাম, তাই না? কে উন্নত কে অনুন্নত এই শব্দগুলো অনেক কথাবার্তা বলছি। তো আজকে আমরা এগুলো নিয়ে স্কিপ করে যাব। একটা ছবি আছে দেখো, এই ছবিগুলো আমরা কোথায় দেখি? হ্যাঁ, জঙ্গলে পাই, গাছের বাকলের উপর পাই, বিভিন্ন পুরানা বিল্ডিং এর গায়ের উপর পাই। হ্যাঁ, স্যাঁতসেঁতে পরিবেশগুলোতে এরকম পাই। হ্যাঁ, বেশি বেশি করে দেখবে বড় বড় বট গাছ, হ্যাঁ, শিরীষ গাছ যেগুলো আমরা বলি, সিআরবিতে যদি যাই, হ্যাঁ, তারপর তোমাদের কলেজে বড় বড় গাছ যেগুলো আছে এর গায়ে দেখবে এরকম কিছু গাছ, হ্যাঁ, জন্মাইছে, ঝুলে আছে। এই ধরনের প্ল্যান্ট গুলাকে আমরা কি বলি? টেরিস বলি, টেরিস। হ্যাঁ, টেরিস, এগুলো আমরা টেরিস বলি। এগুলোর পাতাগুলো দেখো দুই দিকে সমানভাবে বিস্তৃত, কিন্তু সামনের অংশটা আকারে বড়, তাই না? সামনের অংশটা আকারে বড়। তাহলে প্রথমে আমরা টেরিডোফাইটা নিয়ে কিছু কথা বলবো, এরপরে টেরিডোফাইটার অন্তর্ভুক্ত একটা প্ল্যান্ট নিয়ে কথা বলবো যার নাম হচ্ছে টেরিস। ঠিক আছে? তো টেরিডোফাইটার ক্ষেত্রে আমরা টেরিডোফাইটা এই শব্দটা আসছে হচ্ছে পক্ষল বা ডানা বিশিষ্ট উদ্ভিদ। এটা গ্রিক শব্দ। কেমন? পক্ষল বা ডানা বিশিষ্ট উদ্ভিদ। কেন ডানা বিশিষ্ট উদ্ভিদ বলা হয় এটাকে? কারণ এদের পাতা যেটা আছে, পাতাগুলো দেখতে হচ্ছে পালকের মতন। হ্যাঁ, পাখির পালকের মতন। ঠিক আছে? তো এই পাখির পালকের মতন বিদায় এটাকে কি বলা হয়? কি বলা হয়? পক্ষল বা ডানা বিশিষ্ট উদ্ভিদ বলা হয়। কেমন? পালকের মতন, ফেদার লাইক স্ট্রাকচার। ওকে, তাহলে পক্ষল শব্দটা আসছে হচ্ছে টেরন থেকে। আচ্ছা, এখন কয়েকটা এক্সাম্পল আমরা দেখি। যেমন টেরিডোফাইটার মধ্যে কিছু প্ল্যান্ট আছে যেগুলো আমরা খাই। হ্যাঁ, যেমন ঢেকি শাক। ঢেকি শাক চিনি আমরা? হ্যাঁ, ঢেকি শাক চিনি। হ্যাঁ, ঢেকি শাক, পাতা কুকরানো কুকরানো কিছু শাক বাজারে আটি করে করে বিক্রি করে। কেমন? এটা হচ্ছে ঢেকি শাক। বৈজ্ঞানিক নাম কি? ড্রায়োপটেরিস। ড্রায়োপটেরিস। এখানে পি এর উচ্চারণ, হ্যাঁ, আচ্ছা, এখানে পি এর উচ্চারণ থাকবে, কিন্তু টেরিসের ক্ষেত্রে পি এর উচ্চারণ নাই। টেরিস। কেমন? এটা হচ্ছে টেরিস। এই টেরিসের ক্ষেত্রে পি এর উচ্চারণ নাই, কিন্তু এখানে পি এর উচ্চারণ আছে। ড্রায়োপটেরিস। তাহলে ড্রায়োপটেরিস কার বৈজ্ঞানিক নাম? ঢেকি শাকের বৈজ্ঞানিক নাম। তাহলে এমন একটা টেরিডোফাইট আছে যেটা আমরা শাক হিসেবে খাই। কোন শাক সেটা? ঢেকি শাক। ঢেকি শাকের বৈজ্ঞানিক নাম কি? ডায়োপটেরিস। ওকে, ডায়োপটেরিস। আচ্ছা, এক সময় আমাদের এই ল্যান্ডের মধ্যে, পৃথিবীতে যে ল্যান্ড আছে সেখানে সবচেয়ে বেশি সংখ্যক উদ্ভিদের প্রাধান্য ছিল হচ্ছে এই টেরিডোফাইটার। কেমন? একদম শুরুর দিকে সবচেয়ে বেশি প্রাধান্য ছিল হচ্ছে টেরিডোফাইটার। এরপরে জিমনোস্পার্মের মানে আবির্ভাব ঘটছে, তাই না? এরপরে জিমনোস্পার্মের প্রাধান্য ছিল। এরপরে গিয়ে এখন অ্যাঞ্জিওস্পার্মের প্রাধান্য হয়েছে। আমাদের চারপাশে এখন সবগুলো আবৃতবীজ উদ্ভিদ না? আবৃতবীজ উদ্ভিদ। তাহলে একসময় প্রাধান্য ছিল কার? প্রায় 400 মিলিয়ন বছর পূর্বে সবচেয়ে বেশি প্রাধান্য ছিল কার? টেরিডোফাইটা উদ্ভিদের। এরপরে ব্রায়োফাইটার প্রাধান্য হয়েছে যখন ডাইনোসরের জমানা ছিল, জুরাসিক মেসোজোইক নাম শুনছি না? ওই সময়গুলোতে জিমনোস্পার্মের প্রাধান্য বেশি ছিল। এখন কার প্রাধান্য? অ্যাঞ্জিওস্পার্মের প্রাধান্য। তাহলে একসময় প্রাধান্য ছিল হচ্ছে কার? টেরিডোফাইটার। ওকে, এখন টেরিডোফাইটার গুলো সাধারণত তোমরা একটু আগে নিজেরাই বলছো যে এই ধরনের উদ্ভিদগুলো আমরা কোথায় দেখতে পাই? বিভিন্ন গাছের বাকলে, পুরাতন বিল্ডিং এর দেয়ালে, ইভেন ডাম্প মাটিতে। হ্যাঁ, ময়লা আবর্জনা মাটির মধ্যে দেখবে যে একটা জন্মাই গেছে এই ধরনের। এখন অধিকাংশ হচ্ছে স্থলজ, তাই না? অধিকাংশ হচ্ছে স্থলজ, কিন্তু স্থলজ হলেও কিছু কিছু আছে যারা জলজ, পানিতে জন্মায়। যেমন একটা হচ্ছে অ্যাজোলা। কেমন? অ্যাজোলা। এই অ্যাজোলাটা জলজ, তবে কেমন জলজ? ভাসমান জলজ। তাহলে দেখো, অ্যাজোলা জিনিসটা খুব ইম্পর্টেন্ট। অ্যাজোলা হচ্ছে এমন এক ধরনের টেরিডোফাইটা যেটা জলজ, একই সাথে পানিতে বদ্ধ অবস্থায় থাকে না, সে ভাসমান অবস্থায় থাকে। কেমন? ভাসমান অবস্থায় থাকে। একই সাথে এটা হচ্ছে
টেরিডোফাইটার মধ্যে ক্ষুদ্রতম টেরিডোফাইটা। ওকে, ক্ষুদ্রতম টেরিডোফাইটা। পানিতে আমরা যে ছোট ছোট খুদি পানা, গুড়ি পানা দেখছি না, এগুলো চার একটু ছোট, ওইগুলো যেরকম পানিতে ভেসে থাকে না, এই অ্যাজোলাও অনেকটা পানিতে এরকম করে ভেসে ভেসে বেড়ায়। কেমন? অ্যাজোলার আরেকটা বিশেষ গুণ আছে, অ্যাজোলাকে আমরা সার হিসেবে ব্যবহার করতে পারি। সার হিসেবে কিভাবে, কেন সার হিসেবে ব্যবহার করতে পারি? কারণ অ্যাজোলার ভিতরে সায়ানোব্যাকটেরিয়া বসবাস করে। নীলাভ সবুজ শৈবাল, নষ্টগানামিনা নাম শুনছি না, নষ্টগানামিনা অবস্থান করে। তাহলে এই যে পরিত্যক্ত জমিতে যখন পানি জমে থাকে তখন অ্যাজোলার চাষ করে। কেন অ্যাজোলার চাষ করে? যখন অ্যাজোলা পর্যাপ্ত অ্যাজোলা হবে তখন সেটাকে যখন চাষ দিবে, অ্যাজোলাগুলো ক্রাশ হয়ে যাবে না, ভেঙে যাবে না? তাহলে ভেঙে গেলে ওর ভিতর থেকে কে বের হয়ে আসবে? সায়ানোব্যাকটেরিয়া বের হয়ে আসবে। সায়ানোব্যাকটেরিয়ার কাজ কি? বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্রহণ করা। কেমন? উদ্ভিদ বায়ুমণ্ডলের যে 78 কত পার্সেন্ট আছে, 0.1% নাইট্রোজেন আছে। বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি পরিমাণ কে থাকে? নাইট্রোজেন থাকে। এই নাইট্রোজেন উদ্ভিদ সরাসরি গ্রহণ করতে পারে না, উদ্ভিদের সেই ক্ষমতা নাই। উদ্ভিদ ওই নাইট্রোজেন গ্রহণ করার জন্য অন্য কারোর উপর নির্ভর করতে হয়। অন্য কে হয় বজ্রপাতের উপর নির্ভর করতে হয়, না হয় সায়ানোব্যাকটেরিয়ার উপর নির্ভর করতে হয়। বজ্রপাত কেন হয়? বজ্রপাতের ফলে পানির সাথে বিক্রিয়া করে এরা আয়নিত হয়ে যায়, তো আয়ন হিসেবে উদ্ভিদ গ্রহণ করতে পারে। ঠিক আছে? আরেকটা হচ্ছে কি, সায়ানোব্যাকটেরিয়া বা যারা নীলাভ সবুজ শৈবাল আছে, এরা বায়ুমণ্ডল থেকে সরাসরি কি গ্রহণ করতে পারে? নাইট্রোজেন গ্রহণ করতে পারে, এবং এই গৃহীত নাইট্রোজেনটা উদ্ভিদ নিয়ে ফেলতে পারে সেখান থেকে। ওকে, তাহলে ফ্রি নাইট্রোজেন উদ্ভিদ কখনোই গ্রহণ করতে পারে না। এই জন্য অ্যাজোলা আমাদের জন্য ইম্পর্টেন্ট। ওকে, সার হিসেবে ব্যবহৃত হয়। আরেকটা আছে মার্সিলিয়া, আরেকটা হচ্ছে কে? মার্সিলিয়া। মার্সিলিয়া এটা পানিতে বেশি বেশি থাকে অনেকটা। এর পাতা দেখতে হচ্ছে অনেকটা কিসের মতন বলবো? থানকুনি পাতার মতন অনেকটা, ঠিক না? হ্যাঁ, থানকুনি পাতার মতন। কিন্তু ওদের পাতা হচ্ছে চারটা না পাতা, চারটা করে পাতা থাকে। হ্যাঁ, পানিতে বেশি বেশি থাকে, কিন্তু গোড়ালিটা, মূলটা কারোর সাথে আটকে থাকে। ওকে, কারোর সাথে আটকে থাকে। ওকে, আচ্ছা, এখন এছাড়াও আরো কিছু আছে যেগুলো আকারে অনেক অনেক বড় হয়। তাহলে সবচেয়ে ক্ষুদ্রতম টেরিডোফাইটার নাম কি বললাম আমরা? অ্যাজোলা। আর সবচেয়ে বড় যেটা, তার নাম হচ্ছে কি? সায়াথিয়া। সায়াথিয়া, ঠিক আছে? ওকে, সায়াথিয়া নামটা সুন্দর না? হ্যাঁ, কেমন সাইয়া সাইয়া শোনায় না? সায়াথিয়া। ওকে, সায়াথিয়া হচ্ছে কি? সবচেয়ে বড় টেরিডোফাইট। এত বড় যে তাকে দেখতে অনেকটা বৃক্ষের মতন লাগে। কিসের মতন লাগে? বৃক্ষের মতন লাগে। এই জন্য এটাকে ট্রি ফার্ন বলা হয়। ট্রি ফার্ন বলা হয়। এটাকে ট্রি ফার্ন বলা হয়। এটাকে ট্রি ফার্ন বলা হয়। তাহলে ট্রি ফার্ন কোনটি? সায়াথিয়া। অর্থাৎ টেরিডোফাইটের মধ্যে আকারে সবচেয়ে বড় হচ্ছে কে? সায়াথিয়া। ওকে, আকারে ক্ষুদ্র হচ্ছে অ্যাজোলা। অ্যাজোলাটা বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য অর্থনৈতিকভাবে, হ্যাঁ, কারণ সে নাইট্রোজেন ফিক্স করার ব্যাকটেরিয়া ধারণ করতে পারে সেজন্য। এখন দেখো, আমরা যে সকল গঠন নিয়ে কথাবার্তা বলছি, এই গঠন থেকে একটা বিষয় আমাদের কাছে স্পষ্ট। সেই বিষয়টা হচ্ছে, আমরা এর আগ পর্যন্ত আরো তিনটা উদ্ভিদ বিভাগ নিয়ে কথা বলছিলাম। শৈবাল নিয়ে কথা বলছিলাম, ছত্রাক নিয়ে কথা বলছিলাম, ব্রায়োফাইটা নিয়ে কথা বলছিলাম। এদের কারোরই দৈহিক গঠন এর মধ্যে আমরা মূল কাণ্ড পাতা আলাদা করতে পারি নাই। তার মানে আগের তিনটা সবাই ছিল থ্যালাস প্রকৃতির, তাই না? ব্রায়োফাইটা কিছুটা উন্নত হলেও শৈবাল ছত্রাক থেকে, তারপর তার দেহ কেমন ছিল? থ্যালাসের মতন ছিল। হ্যাঁ, মূল কাণ্ড পাতায় আলাদা করা যায় না। তাহলে আমরা সর্বপ্রথম প্রকৃত অর্থেই তিনটা অংশে তাদেরকে বিভক্ত করতে পারি। তারা হচ্ছে কে? টেরিডোফাইটা। ওকে, তাহলে টেরিডোফাইটার উদ্ভিদদেরকে আমরা মূল কাণ্ড এবং পাতায় আলাদা করতে পারবো। ঠিক আছে, মূল কাণ্ড পাতায় আলাদা করতে পারবো। এখন টেরিডোফাইটার মধ্যে অন্তর্গত একটা জেনাস নিয়ে আমরা কথা বলবো, যেটা তোমাদের সিলেবাসে আছে, সেটা হচ্ছে কে? টেরিস। তাহলে উচ্চারণ কি হবে? টেরিস। হ্যাঁ, পেট্রিস কইও না আবার, পি হবে না। যেমন সুনামি, আমরা সুনামি যখন বলি, সুনামির উচ্চারণ কি? সামনে কি থাকে? টি থাকে, টি সাইলেন্ট থাকে, তাই না? তাহলে এখানেও পি সাইলেন্ট, এক জায়গায় টি সাইলেন্ট, এখানে কে সাইলেন্ট? পি সাইলেন্ট।
বুঝছো? মানে যার যেখানে জায়গা সে সেখানে কথা বলবে, আর যার যেখানে জায়গা না সে থাকলেও কথা বলতে পারবে না। তাহলে এখানে কার জায়গা না? পি এর জায়গা না, তাহলে সে পি কথা বলতে পারবে না। ঠিক আছে, এটা হচ্ছে টেরিস। ওকে, তাহলে আমরা টেরিস নিয়ে কথা বলবো। এখন টেরিস নিয়ে কথা বলতে গেলে তাহলে টেরিস বহুবর্ষজীবী, কেমন? স্থলজ। টেরিস কোনটা? এই যে ছবিটা আমরা এখানে আঁকছি, এই ছবিটা, এটা হচ্ছে টেরিস। কেমন? বোর্ডে যে ছবিটা আঁকা আছে সেটা হচ্ছে টেরিস। তাহলে বহুবর্ষজীবী অর্থাৎ কয়েক বছর বেঁচে থাকতে পারে। তারপর স্থলজ, তাহলে স্থলে বসবাস করতে, স্থলে বসবাস করে, স্থলে বসবাস করে, স্থল তার মানে পানিতে না। ওকে, পানিতে না। এবং বিরুৎ জাতীয় উদ্ভিদ, বিরুৎ। কেমন? বিরুৎ মানে কি? আমরা উদ্ভিদ 3 ধরনের উদ্ভিদ পাইছিলাম, তাই না? গুল্ম, বিরুৎ, বৃক্ষ, তাই না? বিরুৎ, গুল্ম, বৃক্ষ এরকম পাইছিলাম। বিরুৎ, গুল্ম, বৃক্ষ, বিরুৎ, গুল্ম, বৃক্ষ। বিরুৎ কারা? বিরুৎ হচ্ছে যারা নরম কাণ্ড বিশিষ্ট, হ্যাঁ, টান দিয়ে সেরে ফেলতে পারবা। ওকে, এটা হচ্ছে বিরুৎ। আর গুল্ম কারা? যাদের কাস্টল কিন্তু ঝোপ আকারে তৈরি হয়, ঝোপ ঝোপ তৈরি হয়। কেমন? অর্থাৎ আমরা যে গাছগুলো সাধারণত দেখতে পাই এগুলো হচ্ছে একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত উপরে উঠছে, এরপর গিয়ে পাতা তৈরি হয়েছে, তাই না? এরকম একটা নির্দিষ্ট কাণ্ডের উচ্চতা যদি থাকে সেটাকে আমরা বৃক্ষ বলি। এই কাণ্ডের উচ্চতা থাকলে সেটাকে আমরা বৃক্ষ বলি। আর কাণ্ডের উচ্চতা না থাকলে ঝোপ ঝোপ করে যদি তৈরি হয়, মাটি থেকেই ঝোপ করে তৈরি হয়েছে, কেমন? ওইগুলাকে আমরা কি বলবো? গুল্ম বলবো। আর বিরুৎ হচ্ছে যেগুলো নরম কাণ্ড বিশিষ্ট উদ্ভিদ। কেমন? এবং সব তো শুরু তো নরমই থাকে। একটা চারা গাছ নতুন উঠতেছে, এই নরম, তাহলে প্রথমে কি সে বিরুৎ হবে? না, যে আজীবনই একই রকম থেকে যাবে, তারা হচ্ছে বিরুৎ। ওকে, এখন আমরা বেন্থাম হুকারের ক্লাসিফিকেশনের মধ্যে আমরা বলছিলাম ক্রিপ্টোগ্যামিয়া, ফেনারোগ্যামিয়া, তাই না? তাহলে ক্রিপ্টোগ্যামিয়ার মধ্যে আমরা হায়ার ক্রিপ্টোগ্যামাস, লোয়ার ক্রিপ্টোগ্যামাস 2 ধরনের পাইছিলাম। তাহলে ক্রিপ্টোগ্যামাস যেমনই হোক না কেন কারো শরীরে কি উৎপন্ন হবে না? ফুল উৎপন্ন হবে না, তাহলে সবাই হচ্ছে অপুষ্পক। তাহলে টেরিডোফাইটা সবাই অপুষ্পক, ঠিক না? কিন্তু অপুষ্পক হলেও এই যারা আছে 4টা আমরা যে পাইছি উদ্ভিদ শ্রেণী, সবার মধ্যে কি উন্নত? টেরিডোফাইটা উন্নত, তাই না? কারণ ডানের দিকে অবস্থান করতেছে সে। কেমন? ক্রিপ্টোগ্যামাসের যারা আছে তাদের মধ্যে সে ডানে অবস্থান করতেছে, সেজন্য অপুষ্পক উদ্ভিদের মধ্যে সর্বাপেক্ষা উন্নত কে? টেরিডোফাইট। সর্বাপেক্ষা উন্নত হচ্ছে টেরিডোফাইট। এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় আসে যে টেরিসকে সানফার্ন বলা হয় কেন? সানফার্ন বলা হয় কেন? সানফার্ন বলা হয় কেন? এটা 2 নম্বরের প্রশ্ন আসে পরীক্ষাতে। টেরিসকে সানফার্ন বলা হয় কেন? তাহলে এটা খুবই সোজা উত্তর। সান মানে কি? সূর্য, হ্যাঁ। ফার্ন মানে ফার্ন, ঠিক আছে? ফার্ন মানে ফার্ন। ওকে, তাহলে ফার্ন কারা? টেরিডোফাইটার যে সকল উদ্ভিদ আছে সবাইকে আমরা ফার্ন বলি। কেমন? তাহলে টেরিডোফাইটার অন্তর্গত যত উদ্ভিদ আছে সবাইকে আমরা ফার্ন বলি, ঠিক আছে না? তাহলে সানফার্ন কেন বলবো? কারণ টেরিস সূর্যের আলোতে থাকতে পছন্দ করে, সূর্যের আলোতে জন্মাতে পছন্দ করে, তাই না? তাহলে আমরা বলছিলাম কি অপুষ্পকের মধ্যে সবচেয়ে উন্নত হচ্ছে টেরিস বা টেরিডোফাইটা। তাহলে সূর্যের আলো পছন্দ করা উন্নত বৈশিষ্ট্য, ভালো বৈশিষ্ট্য। এর আগ পর্যন্ত আমরা শৈবাল, ছত্রাক বা ব্রাইফেটা যেগুলো দেখছিলাম সবগুলো হচ্ছে একটু স্যাঁতসেঁতে, ভেজা, ঠান্ডা পরিবেশগুলোতে এরা জন্মাতে পছন্দ করে, তাই না? সূর্যের আলো পড়লে এরা মরে যায়, জন্মাতে পারে না, গ্রো করতে পারে না, কারণ স্যাঁতসেঁতে পরিবেশটা নষ্ট হয়ে যায়। কিন্তু দেখো একটু উন্নত পাওয়া গেল না এখানে? এখানে দেখা গেল সে সূর্যের আলো পছন্দ করতেছে, এই জন্য টেরিসকে সানফার্ন বলা হয়। এটা 2 নম্বরের প্রশ্ন। তাহলে নিচের কোন উদ্ভিদকে সানফার্ন বলা হয়? আমরা কার নাম বলবো? টেরিস বলবো। কেমন? টেরিস বলবো, টেরিসকে সানফার্ন বলা হয়। ওকে, তাহলে বাংলাদেশে বাংলাদেশে অনেক ধরনের টেরিসের মানে টেরিডোফাইটা আছে, অনেক ধরনের টেরিডোফাইটা আছে। কেমন? অনেক ধরনের টেরিডোফাইটা আছে। যেমন টেরিডোফাইটা 195টা প্রজাতির ফার্ন জন্মায়, 195টা প্রজাতির ফার্ন জন্মায়। কেমন? তার মধ্যে সবচেয়ে বেশি জন্মায় কে? টেরিস ভিক্টাটা। কি বললাম? টেরিস ভিক্টাটা। আবার বাইট্টাটা বলিও না। VITTATA, ভিক্টাটা। একটু বাইট্টাটা বাইট্টাটা শোনায় না?
মারা যাবেন, কি হবে এটা? বাইকটা না লম্বাটা? তাহলে টেরিস, হ্যাঁ বিট্টাটা। আচ্ছা, এখন আসি আমরা এখানে বৈশিষ্ট্য টৈশিষ্ট্য আলাদা করে এখন পড়বো না, একদম শেষে গিয়ে পড়বো বৈশিষ্ট্যগুলা, কারণ আমরা টোটাল স্ট্রাকচার যদি বুঝে ফেলি আমাদের সব বৈশিষ্ট্য ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখো আমরা তাদের যৌনক্রমের কথা বলছিলাম, কাদের বিভিন্ন সময় উদ্ভিদের যৌনক্রমের কথা বলি, তাই না? তাহলে একটা উদ্ভিদে যৌনক্রম উপস্থিত থাকে নাকি থাকে না? উদ্ভিদে যৌনক্রম উপস্থিত থাকে, থাকে না? থাকে। আচ্ছা, তাহলে যৌনক্রম আমরা কাদেরকে বলি? একটা জীবের, হ্যাঁ বলো, হ্যাঁ স্পোরোফাইট থাকবে, স্পোরোফাইট মানে ডিপ্লয়েড অবস্থা থাকবে, এবং গ্যামেটোফাইট অবস্থা থাকবে। বিষয়টা একটু বোঝার ব্যাপার আছে, কারণ কনফিউশন হয়ে যেতে পারে অনেক সময়। তাহলে গ্যামেটোফাইট থাকে, আবার স্পোরোফাইট থাকে, তাই না? তাহলে একটা উদ্ভিদের জীবনে যখন তার জীবন চক্র সম্পন্ন করে, কখনো স্পোরোফাইট দশা থাকে, স্পোরোফাইট দশা থেকে সে আবার কোথায় চলে যায়? গ্যামেটোফাইট দশায় চলে যায়। গ্যামেটোফাইট দশা থেকে আবার স্পোরোফাইট দশার উদ্ভব হয়। তাহলে স্পোরোফাইট থেকে গ্যামেটোফাইট সৃষ্টি হয়, গ্যামেটোফাইট থেকে স্পোরোফাইট সৃষ্টি হয়। এটাকে আমরা কি বলি? যৌনক্রম বলি। এটাকে আমরা যৌনক্রম বলি। তাহলে এটাকে আমরা যৌনক্রম বলি। এখন দেখো, আমরা এর আগে শৈবাল পড়ছিলাম, এর আগে আমরা ছত্রাক পড়ছিলাম। ছত্রাকের এবং শৈবালের মূল দেহ গ্যামেটোফাইট না স্পোরোফাইট? হ্যাঁ হ্যাঁ, গ্যামেটোফাইট, ঠিক বলছো, গ্যামেটোফাইট। অর্থাৎ আমরা যেই স্ট্রাকচারটা চোখে দেখতে পাচ্ছি, দৃশ্যমান যে জিনিসটা, সেটা হচ্ছে গ্যামেটোফাইট অবস্থা, তাই না? আচ্ছা, এরপরে আমরা পড়ছিলাম ব্রায়োফাইট বা ব্রায়োফাইটা। তাদের ক্ষেত্রে মূল দেহ কেমন ছিল? তাও গ্যামেটোফাইট ছিল, আহা গত ক্লাসে পড়াইছি, গ্যামেটোফাইট ছিল, তাই না? তার প্রধান দেহ কি ছিল? গ্যামেটোফাইট ছিল। ওকে, এখন শৈবাল ছত্রাকে কি স্পোরোফাইট অবস্থা তৈরি হয় না? স্পোরোফাইট অবস্থা তৈরি হয়। কেমন? এই স্পোরোফাইট অবস্থা যেটা তৈরি হয়, কেমন, সেটা কেমন ধরনের থাকে আলাদা করে বোঝা যায় না, তাই না? একটা জাইগোট অঙ্কুরিত হয়ে কি উৎপন্ন করে? স্পোর উৎপন্ন করে, ঠিক না? ওই জাইগোট তৈরি করা পর্যন্ত স্পোরোফাইটের কোষ। এরপর আলাদা কোনো কি স্ট্রাকচার আমরা পাইছিলাম? মানে আলাদা কোনো দেহ গঠন পাইছিলাম? শৈবাল ছত্রাকে স্পোরোফাইটের আলাদা কোনো গঠন পাইছিলাম আমরা? হ্যাঁ, স্পোর তৈরি করে শুধু, ঠিক না? জাইগোট বিভাজিত হয়ে স্পোরাঞ্জিয়াম তৈরি করে, তাই না? আলাদা করে কিছু পাই নাই, ওই শুধু ওইটুকু স্পোরাঞ্জিয়াম, অনেকগুলা কোষের সমষ্টি, আলাদা করে কোনো গঠন পাই নাই, ঠিক আছে? এখানে আলাদা কোনো গঠন নাই। ব্রায়োফাইটার ক্ষেত্রে স্পোরোফাইট পাইছিলাম। কি রকম থাকে সেটা? হ্যাঁ, থ্যালাসের গায়ে গেথে গেথে থাকে। এখানে গেথে গেথে থাকে বলছিলাম না? থ্যালাসের গায়ে গেথে গেথে থাকে বলছিলাম না? গেথে গেথে থাকে। তাহলে ব্রায়োফাইটার স্পোরোফাইট অবস্থা যেটা, সেটা কোথায় থাকে? গায়ে গেথে গেথে থাকে। তাহলে এটার মানে কি? মানে হচ্ছে স্পোরোফাইট অবস্থাটা কার উপর নির্ভরশীল? গ্যামেটোফাইটের উপর নির্ভরশীল। গ্যামেটোফাইটকে ধরে বসে থাকে, ভাই আমার ছাইরো না, আমার রেখে দাও, ঠিক আছে? সে গেথে গেথে থাকে। ওই গেথে থাকা অবস্থাতে সে কি উৎপন্ন করে? স্পোর উৎপন্ন করে, পরে স্পোরটা শরীর থেকে বের হয়ে যায়। কেমন? আচ্ছা, টেরিডোফাইটের ক্ষেত্রে ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। টেরিডোফাইটের ক্ষেত্রে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। তার প্রধান দেহ যেটা, সেটা হচ্ছে কি? স্পোরোফাইট। কেমন? স্পোরোফাইট থেকে কি উৎপন্ন হয়? আলাদা একটা গ্যামেটোফাইট উদ্ভিদ তৈরি হয়। কেমন? তাহলে টেরিসের দেহ কয়টা? 2 ধরনের দেহ উৎপন্ন হয়। তার জীবন চক্রে 2 ধরনের দেহ উৎপন্ন হয়। তাহলে আমরা এখানে যে দেহটা দেখতে পাচ্ছি, এটা বাদেও ওর আরো একটা দেহ আছে, সে উৎপন্ন করে আর কি, তার জীবনের কোনো একটা চক্রে গিয়ে। কেমন? এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে তার স্পোরোফাইটিক অবস্থা।
কেমন? তাহলে তার তার একটা গ্যামেটোফাইটিক অবস্থা আছে না, গ্যামেটোফাইটিক অবস্থাটা বা গ্যামেটোফাইটিক উদ্ভিদটা ওর শরীর থেকে আলাদা হয়ে গিয়ে নতুন আরেকটা স্ট্রাকচার তৈরি করে। কথা বুঝতে পারছি? তাহলে এইরকম ঘটনা আমরা আর কোথাও পাই নাই, টেরিসে পাইছি কেবল। বুঝতে পারছি কি বললাম? তাদের স্পোরোফাইটিক অবস্থা আলাদা, গ্যামেটোফাইটিক অবস্থাও আলাদা। তাহলে দুইটা আলাদা জিনিস। এটা হচ্ছে স্পোরোফাইটিক অবস্থা, গ্যামেটোফাইটিক অবস্থা হচ্ছে এরকম হৃদয় আকৃতির। কথা বুঝছো? নিষেকের পরে গিয়ে আর কি। গ্যামেটোফাইট তো নিষেকের সময় উৎপন্ন হয়, নিষেকের পরে গিয়ে স্পোর অঙ্কুরিত হয়ে উৎপন্ন হয়। ঠিক আছে, আপাতত ঘটনাটা বুঝে রাখো, কিভাবে আসে সেটা আমরা তো এক্সপ্লেন করবোই। তাহলে এটা হচ্ছে তার গ্যামেটোফাইটিক অবস্থা। কথা বুঝতে পারছি? এটা তার গ্যামেটোফাইটিক অবস্থা, এটা তার স্পোরোফাইটিক অবস্থা। তাহলে টেরিসের জীবন চক্রে কয়টা উদ্ভিদ দশা দেখা যায়? দুইটা উদ্ভিদ দশা দেখা যায়। তাহলে এখান থেকে সে এখানে আসে, এখান থেকে সে আবার এখানে ফেরত যায়। কথা বুঝতে পারছি? এটা হচ্ছে ডিপ্লয়েড দশা, এটা হচ্ছে হ্যাপ্লয়েড দশা। ক্লিয়ার? তাহলে আমরা দুইটা দশা দেখা গেল, প্রধান দশা কোনটা? স্পোরোফাইট। তার মানে এটা হচ্ছে তার প্রধান দশা। তাহলে আমরা তার স্পোরোফাইটিক বডিটা নিয়ে একটু কথা বলবো আগে, স্পোরোফাইটিক বডিটা নিয়ে কথা বলবো আগে। তাহলে এই যে ছবিটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা টেরিসের ছবি। এই টেরিসের আমরা বলছিলাম কি তাদেরকে কিসে ভাগ করা যায়? মূল, কাণ্ড এবং পাতায় বিভক্ত করা যায়। কেমন? এখন এই ছবিটা দেখে তার মূল কোনটা, নিচেরটা, কাণ্ড কোনটা, কোনটা? এই চিকনা, এটা এই চিকনা, এই চিকনা এটা, হ্যাঁ ওকে। তারপর পাতা কোনটা? এইটা। এরকম কেন হইলো তাইলে? এটা পুরোটা পাতা হওয়ার কথা না। তাহলে এখন ঘটনাটা দেখি। তাহলে এরা হচ্ছে, আমরা সাধারণত যে কাণ্ড দেখে অভ্যস্ত হুবহু এরকম কাণ্ড এখানে অনুপস্থিত। কেমন? এটা ডিফারেন্ট ধরনের মূল, কাণ্ড, পাতা আমরা এখানে দেখতে পাবো। তাহলে চলো আমরা প্রথমে দেখি। তাহলে তার প্রধান দেহ হচ্ছে স্পোরোফাইটিক, এটা স্পোরোফাইটিক দেহ। তাহলে তার স্পোরোফাইটিক দেহ কয়টা অংশে বিভক্ত? স্পোরোফাইটিক উদ্ভিদ কয়টা অংশে বিভক্ত? তিনটা অংশে বিভক্ত। একটা হচ্ছে আমরা প্রথমে কাণ্ড বলবো, কাণ্ড আলোচনা করবো, কাণ্ড, এরপর পাতা, এরপর মূল, এভাবে আলোচনা করব। ঠিক আছে? তাহলে এখানে কাণ্ড কোনটা? এখানে কাণ্ড হচ্ছে, একটু দেখো, এই যে এখানে একটা রসগোল্লা দেখা যাচ্ছে না? এই যে রসগোল্লা, এই যে রসগোল্লা, এটা হচ্ছে তার কাণ্ড। দেখছো নি কাণ্ড? এরকম একটা কাণ্ড থাকে, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে একটা কাণ্ড। তো এই কাণ্ডটা কোথায় থাকে? কাণ্ড সাধারণত মাটির উপরে দেখতে অভ্যস্ত আমরা, কিন্তু এই কাণ্ড মাটির নিচে থাকে। এই দেখো এরকম মাটির নিচে কয়েক সেন্টিমিটার নিচে থাকে, মাটির নিচে থাকে। ওকে, তাহলে মাটির নিচের কাণ্ডকে আমরা সরাসরি কাণ্ড বলি? সরাসরি কাণ্ড বলি না, কাণ্ডের নাম চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হয়ে যায় না? যেমন মাটির নিচে যখন আলো হয়ে যায়, ওইটাও তো কাণ্ড, রূপান্তরিত কাণ্ড। তখন ওই কাণ্ডকে আমরা কি বলি? টিউবার বলি, তাই না? মাটির নিচে অনেক সময় আমরা আদা দেখতে পাই, রাইজোম বলে, ঠিক না? এই যে এই জিনিসটাও হচ্ছে এখানে রাইজোম। তাহলে ওদের কাণ্ড হচ্ছে এক ধরনের রূপান্তরিত কাণ্ড। ওদের কাণ্ড কি? এক ধরনের রূপান্তরিত কাণ্ড। তাহলে টেরিসের মাটির নিচে কাণ্ড অবস্থান করে এবং সেই কাণ্ডটা রূপান্তরিত হয়ে যায়। কিসে রূপান্তরিত হয়? রাইজোমে পরিণত হয়। কেমন? এটা কিন্তু আরো সামনের দিকে লম্বা হয়ে যেতে পারে, আদা মতন। আদা দেখছি না? আদা, হ্যাঁ, আদার মতন। ওকে, আরো চারপাশে শাখা প্রশাখা বিস্তার করে ওদিক থেকে উঠতে পারে। ঠিক আছে? তাহলে এটাকে আমরা বলতেছি কি? রাইজোম। ওকে, এখন এই রাইজোমটা আবার কিছু এরকম লোমের মতন, এক্সাক্টলি লোমও না, কেমন কিছু পাতলা পাতা সদৃশ গঠন দ্বারা আবৃত থাকে।
একটু লোমশ টাইপের আর কি, কেমন লোমশ টাইপের। তাহলে এই রাইজোমটা এরকম কিছু পাতলা পাতলা পাতা সদৃশ, পাতলা পাতলা পাতার মতন ছোট ছোট কিছু গঠন দ্বারা এই রাইজোমটা আবৃত থাকে, মানে চারদিকে লোমের মতন, ঠিক আছে। হ্যাঁ, দেখা যাচ্ছে না, লোমের মতন। এই জিনিসটাকে আমরা বলি কি, শল্কপত্র। এই জিনিসটাকে আমরা বলি কি, শল্কপত্র। শল্কপত্র তোমরা অনেকে পাইছো কোথায়? হ্যাঁ হ্যাঁ, কোথায় পাইছো বলো, অর্ধে বলতেছো কেন? হ্যাঁ, সাইকাসে পাইছিলাম, তাই না? শল্কপত্র। হ্যাঁ, আরটা কি? হ্যাঁ, ওটা তো আমরা পড়ার সময় পাইছিলাম, ঠিক আছে। তাহলে শল্কপত্র, তাহলে শল্কপত্র জিনিসটা কি? শল্কপত্র হচ্ছে এক ধরনের পাতলা পাতা, পাতলা, কেমন পাতলা পাতা। সাধারণত এগুলা কোন ধরনের হয়? বাদামি বর্ণের হয়, সাধারণত বাদামি বর্ণের হয়, পাতলা পাতা বাদামি বর্ণের। হ্যাঁ, তোমরা একটা শল্কপত্রের উদাহরণ বললে খুব সহজ করে চিনতে পারবে, তোমরা জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত এই শল্কপত্র, তোমরা সারাদিন খাও আর খাও এটা। হ্যাঁ, পেঁয়াজ, পেঁয়াজ যে একটা একটা করে আবরণ থাকে না, এই পেঁয়াজ গুলা এক একটা আবরণ, একটা একটা আলাদা আলাদা অংশ না, এই প্রত্যেকটা অংশ হচ্ছে একটা শল্কপত্র। পেঁয়াজ দেখছো? এই পেঁয়াজ দেখো, মানে দেখছো তো না, মানে দেখছো, এখানে একটু দেখো, পেঁয়াজ দেখো, এই যে গোড়ালির অংশটা কিন্তু এরকম, ঠিক না? এটা নিচ থেকে মূল বের হয়, এখান থেকেই এই এই জিনিসগুলো আবরণগুলো তৈরি হয়, এরকম না পেঁয়াজ? হ্যাঁ, এই যে এই অংশটা হচ্ছে, এইটা হচ্ছে কাণ্ড, যেটা তোমরা ফেলে দাও, ফেলে দাও না, এটা এটা ফেলে দাও। তাহলে মূল কাণ্ড, তুমি পেঁয়াজের মূল কাণ্ড ফেলে দাও, তাহলে খাও কি? শল্কপত্র খাও, কেমন শল্কপত্র খাও। তাহলে সব শল্কপত্র পাতলা বাদামি বর্ণের হয় না, আবার পেঁয়াজও শুকাই গেলে বাইরের দিকে আস্তে আস্তে বাদামি হওয়া শুরু করে, বাদামি হতে শুরু করে। হ্যাঁ, তাহলে ওইগুলো হচ্ছে শল্কপত্র। তাহলে কিছু শল্কপত্র আছে একটু রসালো হয়, খাবার দাবার জমা রাখে, যেমন পেঁয়াজ। হ্যাঁ, পেঁয়াজ। আচ্ছা, তাহলে এই যে রাইজোম কি দ্বারা আবৃত থাকে? কিছু এরকম পাতলা বাদামি বর্ণের ছোট ছোট পাতার মতন কিছু গঠন দ্বারা আবৃত থাকে, এগুলাকে আমরা কি বলতেছি? শল্কপত্র বলতেছি, কেমন? এই শল্কপত্রের একটা বিশেষ নাম আছে, অর্থাৎ সুনির্দিষ্ট একটা নাম আছে, এটার নাম হচ্ছে কি? রামেন্টাম। তাহলে শল্কপত্রের নাম কি? রামেন্টাম। তাহলে নামের শেষে আম যেহেতু আছে, আমরা কয়টা বোঝাচ্ছি? সিঙ্গুলার। তাহলে আম থাকলে সিঙ্গুলার, আস থাকলে সিঙ্গুলার, তাই না? যদি আমরা প্লুরাল করতাম তাহলে কি বলতাম? রামেনটা বলতাম, তাহলে ম মুছে ফেলতাম, কেমন? তাহলে বইয়ে কিছু জায়গাতে রামেনটা লিখছে, কিছু জায়গায় রামেনটাম লিখছে, তাতে কনফিউশনে কিছু নাই, সিঙ্গুলার প্লুরাল উল্লেখ করছে, কেমন? তাহলে রাইজোম হচ্ছে রূপান্তরিত কাণ্ড, তার গায়ে কিছু শল্কপত্র দেখা যায়, এই শল্কপত্রের নাম কি? রামেন্টাম। তাহলে রামেন্টাম নামক বাদামি বর্ণের শল্কপত্র দ্বারা রাইজোম কি থাকে? আবৃত থাকে, ঠিক আছে, রাইজোম আবৃত থাকে। এখন এই যে রাইজোম যেটা আমরা দেখতে পেলাম, অর্থাৎ কাণ্ড, কাণ্ডকে আমরা একটু তার অন্তর্গঠনটা দেখব, তার ভেতরের চেহারা কেমন। শুধু বাইরের চেহারা সুন্দর হইলে হবে? একটু ভেতরের চেহারা একটু দেখি আমরা। হ্যাঁ, ভেতরের চেহারা দেখি। তাহলে কাণ্ডের অন্তর্গঠনটা একটু দেখি। কাণ্ডের অন্তর্গঠন খুবই সোজা, এখানে জটিলতার কিছু নাই। তার কাণ্ডের অন্তর্গঠনটা, তাহলে আমরা কাণ্ডের অন্তর্গঠনটা দেখি। সবচেয়ে বাইরের যে ত্বক, ত্বককে আমরা কি বলি বায়োলজির ভাষায়? ডার্ম বলি, ঠিক না? ডার্ম বলি, ডার্মাস বলি, ডার্মিস বলি, ঠিক আছে, ওকে। ডার্ম, ডার্ম মানে ডার্মটা ঠিক আছে। একদম বাইরের দিকের যে ডার্ম, তাকে আমরা কি বলবো? এপিডার্ম বলবো। তাহলে তার সবার বাইরে, সবচেয়ে বাইরের একদম উপরের দিকের স্তরটার নাম হচ্ছে এপিডার্মিস। এপিডার্মিস, ওকে, এপিডার্মিস। এরা কয় স্তর বিশিষ্ট? এরা হচ্ছে এক স্তর বিশিষ্ট। এবং কোন ধরনের কোষ দিয়ে তৈরি? প্যারেনকাইমা, রাইট। সাধারণত অধিকাংশ আমরা প্যারেনকাইমা পাই, তাই না? প্যারেনকাইমা জাতীয় কোষ দ্বারা তৈরি। তাহলে রাইজোম বা কাণ্ডের অন্তর্গঠন যদি আমরা বিবেচনা করি, তার বাইরের দিকে যে আবরণ,
সে আবরণটা হচ্ছে এপিডার্মিস বলতেছি আমরা। এটা কয় স্তর বিশিষ্ট? এক স্তর বিশিষ্ট। এবং কোন ধরনের কোষ দ্বারা তৈরি? প্যারেনকাইমা জাতীয় কোষ দ্বারা তৈরি। ওকে, ঠিক আছে। এরপরে তার ঠিক পরে যে স্তর আছে, ইমিডিয়েট পরের স্তরকে আমরা কি নাম দেই? হাইপোবলি। গুড, হাইপোবলি, ঠিক না? তাহলে এপিডার্মিসের ইমিডিয়েট পরের অংশটাকে আমরা হাইপো বলি, ঠিক আছে? তাহলে পরের অংশটার নাম কি হবে? হাইপোডার্মিস হবে। হাইপোডার্মিস হবে, ঠিক আছে? নুরাইন তাড়াতাড়ি পড়াচ্ছি আজকে। ওকে, গুড। তাহলে হাইপোডার্মিস বলি। ওকে, এখন এই হাইপোডার্মিসটা কয় স্তর বিশিষ্ট হবে? এটা হবে 2 স্তর বিশিষ্ট। এটা হবে 2 স্তর বিশিষ্ট। তাহলে এপিডার্মিস 1 স্তর, এর পরের স্তর হচ্ছে হাইপোডার্মিস 2 স্তর বিশিষ্ট। তোমরা অধ্যায় 8 পড়লে টিস্যু তন্ত্রের অন্তর্গঠন পড়লে তাহলে তোমাদের কাছে সবগুলো অঞ্চল ক্লিয়ার আছে। এখানে আমরা সকল অঞ্চল দেখতে পাবো না, কিছু কিছু অঞ্চল দেখতে পাবো মাত্র। কেমন? এটা আর ক্লিয়ার হয়ে যাবে হচ্ছে আমরা যখন অধ্যায় 8 পড়বো তখন। হ্যাঁ হ্যাঁ, পরে। হ্যাঁ তাহলে হাইপোডার্মিস হচ্ছে 2 স্তর বিশিষ্ট। তাহলে ইমিডিয়েট হচ্ছে হাইপোডার্মিস। হাইপোডার্মিসের পরে কি থাকে? কর্টেক্স থাকে। হাইপোডার্মিসের পরে থাকে কর্টেক্স। কেমন? কর্টেক্স। হাইপোডার্মিসের পরে থাকে কে? কর্টেক্স। ওকে, কর্টেক্স থাকে। কর্টেক্স কত স্তর বিশিষ্ট হয়? সাধারণত বহু স্তর বিশিষ্ট হয়। বহু স্তর বিশিষ্ট হয়। হ্যাঁ, কর্টেক্স সাধারণত কি স্তর হয়? বহু স্তর বিশিষ্ট হয়। বহু স্তর বিশিষ্ট হয়। এরপরে কে থাকে কর্টেক্সের মধ্যে? কর্টেক্সের মধ্যে ভাস্কুলার বান্ডল থাকে। তাহলে দেখো, এই প্রথম আমরা ভাস্কুলার বান্ডলে দেখা পেয়ে গেলাম, ঠিক না? ভাস্কুলার বান্ডলে দেখা পেলাম। এর আগ পর্যন্ত আমরা শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইটা সবগুলাই কি ছিল? অভাস্কুলার ছিল, তাই না? তাহলে এই জন্য টেরিডোফাইটাকে বলা হয় ভাস্কুলার ক্রিপ্টোগ্যামাসও বলা হয়। কেমন? ভাস্কুলার ক্রিপ্টোগ্যামাসও বলা হয়। তাহলে সর্বপ্রথম আমরা ভাস্কুলার বান্ডলে দেখা পাই কোথায়? টেরিডোফাইটার মধ্যে, অর্থাৎ টেরিসের মধ্যে দেখতে পেলাম। এই জন্য ক্রিপ্টোগ্যামাসের মধ্যে সর্বপ্রথম প্রাপ্ত ভাস্কুলার বান্ডল হচ্ছে টেরিডোফাইটাতে। এই জন্য টেরিডোফাইটাকে আমরা ভাস্কুলার ক্রিপ্টোগ্যামাস বলি। ভাস্কুলার ক্রিপ্টোগ্যামাস বলি। আচ্ছা, এখন এই যে ভাস্কুলার বান্ডল, তার মানে হচ্ছে জাইলেম ফ্লোয়েম, তাই না? জাইলেম ফ্লোয়েম। এখন জাইলেম ফ্লোয়েম আমার বিভিন্ন ধরনের আছে। আমরা পড়ছি কি কি পড়ছিলাম? আমরা সংযুক্ত পড়ছি, অরীয় পড়ছি, তারপর কেন্দ্রিক পড়ছি। যারা পড়ছে আর কি, যারা পড়ে নাই আপাতত এগুলো ভুলে যাও। তাহলে আমরা এখানে যে ভাস্কুলার বান্ডলটা পাবো সেটা হচ্ছে কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল। কিরকম? কেন্দ্রিক। কেন্দ্রিক মানে কি? অর্থাৎ জাইলেম অথবা ফ্লোয়েম কোনো একটা কেন্দ্রে থাকে। কেমন? তাহলে হয় জাইলেম কেন্দ্রে থাকবে, ফ্লোয়েম চারদিকে তাকে চারদিকে ঘিরে রাখবে, অথবা ফ্লোয়েম মাঝখানে থাকবে, জাইলেম চারদিকে ঘিরে রাখবে। ঠিক আছে? তাহলে যদি জাইলেম মাঝখানে থাকে সেটাকে আমরা হেড্রোসেন্ট্রিক বলি। জাইলেম মাঝখানে থাকলে আমরা হেড্রোসেন্ট্রিক বলি। হেড্রোসেন্ট্রিক বলি। যদি ফ্লোয়েম মাঝখানে থাকে সেটাকে আমরা কি বলি? ল্যাপ্টোসেন্ট্রিক বলি। ল্যাপ্টোসেন্ট্রিক বলি। ওকে, তাহলে টেরিসে কোন ভাস্কুলার বান্ডল দেখা যায়? হেড্রোসেন্ট্রিক না ল্যাপ্টোসেন্ট্রিক? আমরা এখানে হেড্রোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডল দেখতে পাবো। হেড্রোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডল দেখতে পাবো। ঠিক আছে? তার মানে জাইলেম কোথায় থাকে? মাঝখানে থাকে। জাইলেম মাঝে থাকে। ওকে, জাইলেম মাঝে থাকে। এগুলো আমাদের এমসিকিউর জন্য কাজে লাগবে। কাণ্ডের অন্তর্গঠন আসলে খুব একটা সেভাবে আসতে দেখা যায় না আর কি। কেমন? আসতে দেখা যায় না। তাহলে কাণ্ডের অন্তর্গঠনের কথা যদি আমরা বলি তাহলে আমরা সবার বাইরে যে স্তর তার নাম হচ্ছে এপিডার্মিস, প্যারেনকাইমা টিস্যু দ্বারা তৈরি, 1 স্তর বিশিষ্ট। তার ইমিডিয়েট পরের স্তরটার নাম হচ্ছে হাইপোডার্মিস, 2 স্তর বিশিষ্ট। এর পরের স্তরটার নাম হচ্ছে কর্টেক্স, বহু স্তর বিশিষ্ট। এবং কর্টেক্সের মধ্যে ছড়ানো ছিটানো থাকে। কর্টেক্সের মধ্যেই ছড়ানো ছিটানো থাকে কে? ভাস্কুলার বান্ডল। ঠিক আছে? এই ভাস্কুলার বান্ডলের বিন্যাস কিরকম? জাইলেম মাঝখানে থাকবে, তার চারপাশে ফ্লোয়েম থাকবে। এই বিন্যাসটাকে আমরা বলি
হেড্রোসেন্ট্রিক বিন্যাস বা হেড্রোসেন্ট্রিক গঠন বা হেড্রোসেন্ট্রিক প্রকৃতির ভাস্কুলার বান্ডল আমরা দেখতে পাই। তাহলে এটা মুছে দিলাম। ওকে, এখন আমরা কি দেখব? পাতা দেখব। পাতা দেখব। তাহলে পাতা কোনটা? পাতা হচ্ছে রাইজোমের উপরে যা কিছু আছে সবগুলাই হচ্ছে পাতা। তাহলে রাইজোমের উপরে যেটা তোমরা চিকনা মিকনারে বলছিলা কাণ্ডমান্ড, তাহলে সবগুলাই কি? তাহলে পাতার অংশ। কেমন? এই সবটুক হচ্ছে কি? পাতা। সবটুক অংশ হচ্ছে পাতা। সবটুক অংশ হচ্ছে পাতা। কোনটা? এগুলো ভাস্কুলার বান্ডল, সব ভাস্কুলার বান্ডল। এখানে আরো কিছু কথাবার্তা আছে, তোমাদের লাগবে না এগুলা। এখানে আরো কিছু কথাবার্তা আছে, লাগবে না। মেটাজাইলাম, প্রোটোজাইলাম এগুলো লিখছে আর কি। কেমন? মেটাজাইলাম, প্রোটোজাইলাম এগুলো লিখছে। ওকে, তাহলে এই যে টেরিসের পাতা হচ্ছে কি? পক্ষল যৌগিক। তাহলে প্রথম একটা নতুন আবার একটা শব্দ চলে আসছে, পক্ষল যৌগিক। তাহলে তাদের পাতা হচ্ছে কি? পক্ষল যৌগিক, কম্পাউন্ড। পক্ষল যৌগিক মানে আমরা জানি না? পক্ষল যৌগিক মানে আমরা জানি। একটু দেখো, এটা একটা পাতা। কেমন? আমরা সাধারণত পাতা কিরকম দেখে অভ্যস্ত? এরকম একটা পাতা, ঠিক না? এরকম একটা পাতা দেখতে পাই, একটা পাতা এরকম। কিন্তু কখনো কখনো এমনও পাতা দেখতে পাই কি একটা শাখার মধ্যে অনেকগুলা ছোট ছোট পাতা আছে, ঠিক না? অনেকগুলা ছোট ছোট পাতা আছে, এরকম দেখতে পাই না? তাহলে একটা পাতায় যদি অনেকগুলো ছোট ছোট পাতা থাকে তখন সেটাকে আমরা বলি যৌগিক পত্র বলি। তাহলে এটা হচ্ছে সরল, একটাই আছে, এখানে অনেকগুলো আছে। তাহলে একটা পাতায় যখন অনেকগুলো ছোট ছোট পাতা থাকবে তখন এমন ধরনের পাতাকে আমরা কি বলবো? যৌগিক পত্র বলবো। কেমন? যৌগিক পত্র বলো। এখন যৌগিক পত্রের যে পাতাগুলো দেখা যায় এগুলো আবার বিভিন্ন বিন্যাসে থাকতে পারে। কেমন? টেরিসের ক্ষেত্রে দুইটা বিন্যাস আমরা দেখতে পাই। দুইটা বিন্যাস কিরকম? একটা হচ্ছে দেখো, একটা পাতা যে দিক থেকে তৈরি হয়েছে আর একটা পাতা ঠিক তার বিপরীত দিকে তৈরি হয়েছে। কেমন? এটাকে আমরা বলি বিপরীত বা অপোজিট। ওকে, ঠিক দুইটা একই জায়গা থেকে দুইটা দুই দিকে তৈরি হয়েছে, এটা বিপরীত বলি। আবার কখনো কখনো দেখা যায় কি একটা যে দিক থেকে তৈরি হয়েছে আর একটা একটু উপর থেকে গিয়ে তৈরি হয়েছে, এটাকে বলা হয় একান্তর। যেমন একান্তর কোণ দেখছি না? একান্তর কোণ কিরকম? এদিকে হইলে একটা এদিকে হবে, ঠিক আছে কিনা? তাহলে একটা এখানে হইলে একটা এখানে হচ্ছে, অপোজিট ডিরেকশনে, ঠিক আছে? তাহলে যদি পাতার অবস্থান দুইটা, একটা যেদিকে আর একটা তার আরেকটু পরে গিয়ে বিপরীত দিকে তৈরি হয় তখন সেটা একান্তর। আর যদি একই জায়গা থেকে দুই দিকে উৎপন্ন হয় তখন সেটাকে আমরা কি বলি? বিপরীত বা অপোজিট বলি। কেমন? বিপরীত বা অপোজিট বলি। তাহলে তাদের পাতা হচ্ছে সবসময় সবুজ থাকবে, এই জন্য আমরা চিরসবুজ বলতেছি। এবং পাতার গঠন হচ্ছে পক্ষল যৌগিক এবং পাতার বিন্যাস হচ্ছে অপোজিট বা বিপরীত বা একান্তর। ঠিক আছে? এই ধরনের। বুঝতে পারছি জিনিসটা? একান্তর বুঝতে পারছি, বিপরীত বুঝতে পারছি, পক্ষল যৌগিক বুঝতে পারছি। গুড। টেরিসের সম্পূর্ণ পাতাটাকে বলা হয় হচ্ছে ফ্রন্ট। ফ্রন্ট। কেমন? তাহলে এই যে চিকনা সহ পুরোটা, তাহলে এই যে আমরা যে কাণ্ড থেকে যে যেটা আঁকলাম, কাণ্ড থেকে যেটা আঁকলাম, এই পুরাটাই হচ্ছে কি? ফ্রন্ট। কেমন? পুরোটাই হচ্ছে কি? ফ্রন্ট। পুরোটাকে আমরা বলছি ফ্রন্ট। তাহলে ফ্রন্টে আবার দুইটা অংশ থাকে, একটা হচ্ছে এই যে যেটা কাণ্ডের সাথে যুক্ত থাকে, এই নিচের এই অংশটাকে, নিচের এই অংশটাকে, এরকম একটা অংশ আমরা অ্যাগারিকাস পড়াশোনা পাইছিলাম। ফ্রুট বডির নিচে যেটা কাণ্ডের মতন অংশ, এটা কি বলছিলাম?
স্টাইপ বলছিলাম, স্টাইপ বলছিলাম না? স্টাইপ বলছিলাম। তাহলে এটা হচ্ছে স্টাইপ। তাহলে যেটা যেটা যে অংশে ফন্ডের যে অংশে কি থাকে না, পাতা থাকে না, সেই অংশটাকে আমরা স্টাইপ বলতেছি। আর যে অংশটাতে পাতা থাকে সেটাকে আমরা কি বলি, ব্লেড বলি। তাহলে ফন্ট দুইটা অংশ দিয়ে তৈরি, একটা হচ্ছে স্টাইপ আর একটা হচ্ছে ব্লেড। একটা হচ্ছে স্টাইপ আর একটা হচ্ছে ব্লেড। কেমন বুঝা যাচ্ছে ফাহিম? টেরিডোফাইটার সমগ্র এই পাতাকে আমরা কি বলি, ফার্নের সমগ্র পাতাকে, সম্পূর্ণ পাতাকে আমরা কি বলি, ফ্রন্ট বলি। ঠিক আছে, সমগ্র পাতাকে ফ্রন্ট বলি, সমগ্র পাতাকে ফ্রন্ট বলি। আর এই পাতাটা হচ্ছে একটা যৌগিক পাতা, এই পাতাটা হচ্ছে যৌগিক পাতা। ফ্রন্টে দুইটা অংশ আছে, এই বৃন্তের মতন অবস্থাটাকে আমরা বলি স্টাইপ, আর বাকি পত্রক সমৃদ্ধ অংশটাকে বলি ব্লেড। কেমন, এটাকে বলি ব্লেড। এখন দেখো এই যে এই পাতাটা, এই পাতাটার তাহলে এই অংশটা কি, এইটা একটা খন্ড খন্ড না? তাহলে প্রতিটা পাতার মধ্যে আবার এরকম কি আছে, সমগ্র পাতায় আবার ক্ষুদ্র ক্ষুদ্র কি আছে, পাতা সদৃশ গঠন আছে। কেমন, এই পাতা সদৃশ গঠনটাকে আমরা কি বলতেছি, এটাকে আমরা বলতেছি পিনা বলতেছি, পিনা। কেমন, পিনা। এই অংশটাকে আমরা কি বলতেছি তাহলে, এটাকে বলতেছি পিনা। তাহলে এই পাতায় কয়টা পিনা আছে বলতো, 5টা পিনা আছে। এটা একটা পিনা, এটা একটা পিনা, এটা একটা পিনা, এটা একটা পিনা, এটা একটা পিনা। ঠিক আছে, পিনা। পিনার আরেক নাম হচ্ছে পত্রক। পিনার আরেক নাম হচ্ছে কি, পত্রক। পিনার আরেক নাম হচ্ছে পত্রক। বুঝতে পারছি? এটাকে পিনা বলতেছে, শুধু এটাকে এটাকে পুরাটা হচ্ছে পাতা, পাতার এই ছোট পাতা অংশটাকে পিনা বলতেছে। এই পিনাগুলার দেখো আমি এখানে বৃন্ত আঁকছি। সাধারণত পাতা কেমন হয়, পাতা হয় হচ্ছে এরকম একটা বৃন্ত তৈরি হয়, তারপর পাতা তৈরি হয়, তাই না? এরকম একটা বৃন্ত থাকে না, একটা বৃন্ত থাকে। কিন্তু এখানে কোন বৃন্ত আছে, তাহলে এরা হচ্ছে অবৃন্তক। একদম ডিরেক্ট কার সাথে যুক্ত থাকে, এই লাঠিটার সাথে যুক্ত থাকে। লাঠির একটা নাম আছে আলাদা, এই জন্য লাঠি বলতেছি। কেমন, তাহলে এই যে অবৃন্তক, অবৃন্তক, কেমন, অবৃন্তক। এই যার সাথে পিনাটা যুক্ত থাকে, যার সাথে পিনাটা যুক্ত থাকে, তার মানে ব্লেড অংশের আলোচনা করতেছি আমরা। এইটাকে আমরা বলতেছি কি, র্যাকিস। এটাকে আমরা কি বলতেছি, র্যাকিস বলতেছি। এটাকে আমরা বলতেছি র্যাকিস, এটাকে আমরা র্যাকিস বলতেছি। তাহলে ব্লেডে কি কি থাকে, ব্লেডে থাকে হচ্ছে র্যাকিস। র্যাকিসের গায়ে কে যুক্ত থাকে, পিনা বা পত্রক যুক্ত থাকে। ভাই বোঝা যায়? হ্যাঁ, বুঝতে পারছে? তাহলে আরো সহজ করে যদি আঁকি, এইভাবে সহজ করে আঁকি, এরকম 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 আঁকছি তো। এই অংশটা, যে অংশটাতে পাতা নাই সেটাকে আমরা বলতেছি কি, স্টাইপ। যে অংশটাতে পাতা আছে সেটাকে বলতেছি ব্লেড। আর এই প্রতিটা অংশকে আমরা কি বলতেছি, পিনা বলতেছি। পিনা যার সাথে যুক্ত থাকে তাকে কি বলতেছি, র্যাকিস বলতেছি, তাই না? বাস, এই তো হয়ে গেছে, সহজ হিসাব। তাহলে সাইকাসের পাতার যে পত্রক, তাহলে সম্পূর্ণ অংশ হচ্ছে পাতা, এটা হচ্ছে পত্রক। কেমন, কখনো 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 এই পত্রকগুলা আবার ছোট ছোট পাতায় বিভক্ত থাকে। বুঝতে পারছি? কখনো কখনো এই পত্রকগুলাতে আবার এরকম ছোট ছোট পাতা থাকতে পারে, ওই তেঁতুল পাতার মতন। বুঝতে পারছি? এটাতে কিন্তু বিভক্ত নাই, এখানে টেরিসে বিভক্ত না, অন্য কোনো ক্ষেত্রে বিভক্ত থাকতে পারে, এরকম বিভক্ত থাকতে পারে।
কেমন? তখন তাহলে পিনা যদি আবার ছোট ছোট পাতা সদৃশ গঠনে বিভক্ত থাকে তখন সেইগুলাকে আমরা কি বলবো? পিনিওল বলবো। ওল মানে ছোট, তাহলে পিনার ক্ষুদ্র অংশ পিনিওল, পিনার ক্ষুদ্র অংশ পিনিওল। ঠিক আছে? তাহলে পিনা আবার ছোট ছোট খণ্ডে যদি বিভক্ত থাকে তো ওই খণ্ডগুলোকে আমরা বলতেছি কি? পিনিওল। তাহলে পিনার প্রতিটি একককে আমরা বলতেছি পিনিওল। ওকে, পিনার প্রতিটি একককে আমরা বলতেছি পিনিওল। পিনার প্রতিটি একককে আমরা বলতেছি কি? পিনিওল। পাতার গঠন এটা বুঝতে পারছে? হ্যাঁ, তাহলে আমরা একটু দেখি সম্পূর্ণ অংশটাকে আমরা কি বলতেছি? সম্পূর্ণ পাতাটাকে আমরা কি বলতেছি? ফ্রন্ট বলতেছি। ফ্রন্ট কয়টা অংশে বিভক্ত? দুইটা অংশে, একটা পাতা সহ অংশ, একটা পাতা ছাড়া অংশ। পাতা ছাড়া অংশটাকে আমরা কি বলি? স্টাইপ বলি। পাতা সহ অংশটাকে হ্যাঁ ব্লেড বলি। ব্লেডের মধ্যে আবার যে পাতার মতন অংশ থাকে এগুলোকে আমরা কি বলি? পিনা বা পত্রক বলি। পিনা বা পত্রক অবিন্তক যার সাথে যুক্ত থাকে তাকে আমরা কি বলি? র্যাকিজ বলি। ঠিক আছে, র্যাকিজ বলি। এই পাতায় পিনাতে যদি আবার ক্ষুদ্র ক্ষুদ্র পাতার মতন গঠন থাকে তাকে আমরা কি বলবো? পিনিওল বলবো। গুড, তাহলে আমরা এটা ভালো করে বুঝতে পারছি। এটা তাহলে আমরা মুছে ফেলি। কেমন? এটা মুছে ফেলি। এখন তোমরা দেখো আমরা যে ছবিটা এখানে আঁকছি, যে ছবিটা আঁকছি এখানে আবার এরকম হ্যাঁ একটা গঠন দেখা যাচ্ছে, তাই না? এই জিনিসটা কি? হ্যাঁ হ্যাঁ, এটা ছোটটা, এটা বাচ্চাটা। কেমন? এটা কি? এটা বাচ্চাটা। তাহলে কচি পাতা। কেমন? কচি পাতা। তাহলে তাদের কচি পাতা কিরকম থাকে? এরকম পেঁচানো থাকে। তাহলে তাদের কচি পাতাকে আমরা একটা আলাদা নাম আছে, নাম হচ্ছে ক্রোজিয়ার। তাহলে কচি পাতার নাম কি? ক্রোজিয়ার। কচি পাতার নাম হচ্ছে ক্রোজিয়ার। তাহলে এই যে সাইকাসের কচি এবং এরকম কি আছে? প্যাঁচ খেয়ে আছে না? এটাকে কুণ্ডলিত বলি আমরা। হ্যাঁ, কুণ্ডলিত। তাহলে সাইকাসের কচি কুণ্ডলিত পাতাটাকে আমরা কি নাম বলি? সাইকাস বলছি? আচ্ছা, টেরিসের। ওকে, টেরিসের। তাহলে টেরিসের কচি এরকম কুণ্ডলিত পাতাটার নাম কি? ক্রোজিয়ার। তাহলে যদি আমাকে জিজ্ঞেস করলে ক্রোজিয়ার কি? টেরিসের কচি কুণ্ডলিত পাতাকে আমরা ক্রোজিয়ার বলি। ঠিক আছে, ক্রোজিয়ার বলি। এখন এই যে পাতা যে এইরকম কুণ্ডলিত হয়ে আছে এবং কুণ্ডলিত না হয়ে অন্যভাবে তো থাকতে পাবে। কলা গাছ দেখছি, কলা পাতা কিভাবে থাকে? লম্বা লম্বি মুষ্টামুষ্টি করে থাকে, একটার উপর একটা মুষ্টামুষ্টি করে থাকে, ঠিক না? কিন্তু এরা কিভাবে আছে? এরা থাকে এরকম করে। তাহলে পাতা কিভাবে থাকবে? হ্যাঁ, পাতার বিন্যাসকে বলা হয় হচ্ছে ভার্নেশন। কি বলে? ভার্নেশন। বাংলায় হচ্ছে মুকুল পত্র বিন্যাস। ঠিক আছে? তাহলে পাতা যখন মুকুল অবস্থায় থাকে তখন সে কোন বিন্যাসে থাকবে সেটাকে আমরা কি বলতেছি? ভার্নেশন বলতেছি। বুঝতে পারছি? পাতা যখন মুকুল অবস্থায় থাকবে, মুকুল মানে এখনো ফুটে নাই, জীবনের শুরুতে কোন বিন্যাসে সে থাকবে? কোন বিন্যাসে থাকবে? তাহলে পাতা মুকুল অবস্থায় বা শুরুতে কচি অবস্থায় কোন বিন্যাসে থাকবে সেই বিন্যাসটাকে বলা হচ্ছে ভার্নেশন। এরকম অনেক ধরনের ভার্নেশন দেখা যায়। ঠিক আছে? এরকম কুণ্ডলিত যদি ভার্নেশন আমরা পাই তো এরকম কুণ্ডলিত ভার্নেশনকে আমরা বলি সার্সিনেট ভার্নেশন। সার্সিনেট ভার্নেশন আমরা আরেক জায়গায় পাইছিলাম। কোথায়? সাইকাসে পাইছিলাম। ভার্নেশন কোথায়? র‍্যাপ দিয়ে দিছি এই জন্য আর কি। হ্যাঁ, তাহলে ভার্নেশন কি? পাতার বিন্যাসটাকে আমরা ভার্নেশন বলতেছি। কেমন? এই বিন্যাসটা কেমন? যদি কুণ্ডলিত হয়,
এমন ভার্নেশনকে আমরা কি নাম দিব? সার্সিনেট ভার্নেশন। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সার্সিনেট ভার্নেশন বলতে কি বুঝো? তাহলে আমরা কি বলবো? সার্সিনেট ভার্নেশন হচ্ছে টেরিসের পাতা কচি অবস্থায় কুণ্ডলিত হয়ে থাকে। এই পাতার কুণ্ডলিত এই বিন্যাসকে আমরা কি বলবো? সার্সিনেট ভার্নেশন বলবো। সার্সিনেট ভার্নেশন বলবো। মুছে দিচ্ছি। এখন এই পাতার মধ্যে আমরা দুইটা জিনিস দেখছিলাম, একটা হচ্ছে র্যাকিস, তাই না? আর একটা কি দেখছিলাম? পত্রক বা পাতা। ওকে, পত্রক বা পাতা। এই দুইটার অন্তর্গঠন নিয়ে একটু কথা বলবো আমরা। ঠিক আছে, র্যাকিসের অন্তর্গঠন। র্যাকিসের অন্তর্গঠনে কি আছে? র্যাকিসের অন্তর্গঠন খুবই সোজা, ওইটার মতোই। প্রথমে যে অন্তর্গঠন সেটা হচ্ছে এপিডার্মিস থাকে। এপিডার্মিস থাকে। এপিডার্মিসের পরে কে থাকে? হাইপোডার্মিস থাকে। হাইপোডার্মিস থাকে। তবে এই হাইপোডার্মিসটা এক্ষেত্রে প্যারেনকাইমা কোষ থাকবে না, এটা হবে স্ক্লেরেনকাইমা কোষ। স্ক্লেরেনকাইমা কোষ। স্ক্লেরেনকাইমা কোষ। তাহলে হাইপোডার্মিস কোন ধরনের কোষ দিয়ে তৈরি? র্যাকিসের হাইপোডার্মিস স্ক্লেরেনকাইমা। তাহলে এগুলো আবার কি? এগুলো হচ্ছে আমরা স্থায়ী কোষ করছিলাম, তাই না? প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। কেমন? তার মধ্যে একটা হচ্ছে স্ক্লেরেনকাইমা। তাহলে র্যাকিসের হাইপোডার্মিস স্ক্লেরেনকাইমা নামক কোষ দ্বারা তৈরি থাকে। ঠিক আছে, একইভাবে কর্টেক্স কেমন হবে? কয়েক স্তর বিশিষ্ট হবে। ওকে, বহু স্তর বিশিষ্ট হবে। কর্টেক্স বহু স্তর বিশিষ্ট হবে। এরপরে কি পাইছিলাম আগেরটার ক্ষেত্রে? এরপরটা কি হবে? ভাস্কুলার বান্ডেল হবে। ঠিক আছে, ভাস্কুলার বান্ডেল হবে। এই ভাস্কুলার বান্ডেলটা দেখো খুবই ইম্পর্টেন্ট। এটা অশ্বক্ষুরা আকৃতির, অশ্বক্ষুর আকৃতির স্টিলি বা অশ্বক্ষুর আকৃতির, মানে আমরা কি বলবো? ভাস্কুলার বান্ডেল বলতে পারি। হ্যাঁ, তাহলে এখন আমরা নতুন শব্দ আসছে, স্টিলি কি? ঠিক আছে না? এখন এটা জানতে গেলে আমাদেরকে তাহলে একটু মূল কাণ্ডের অন্তর্গঠন দেখতে হবে। আমরা একটু লিখি তাহলে। প্রথমে এপিডার্মিস, এরপর হাইপোডার্মিস, এরপরে কি? অন্ততক, এরপর হচ্ছে পেরিসাইকেল, এরপর হচ্ছে অদতক। হ্যাঁ, অদতক না, ভুল বলতেছি। এখানে হচ্ছে কর্টেক্স, কর্টেক্স, অন্ততক, পেরিসাইকেল, তারপর হচ্ছে ভাস্কুলার বান্ডল, ভাস্কুলার বান্ডল, মজ্জা, মজ্জারশ্মি এন্ড মজ্জারশ্মি। বুঝতে পারছি? এই পেরিসাইকেল থেকে এই অংশটাকে আমরা বলি স্টিলি বলি। পেরিসাইকেল থেকে ভাস্কুলার বান্ডল সব ভিতরের অংশটাকে স্টিলি বলি, আর এই অংশটাকে স্টিলের বাইরের অংশ বহিঃস্টিলি বলি। আপাতত তোমরা শুধু মনে রাখো, মানে কেন্দ্রের দিকে কিছু একটা, এটা অধ্যায় আর না পড়লে জিনিসটা বুঝবে না তোমরা। কেমন? অর্থাৎ কেন্দ্রীয় একটা অংশ, এটাকে আমরা স্টিলি বলি, যেখানে কে থাকে? ভাস্কুলার বান্ডল থাকে। ঠিক আছে, কেন্দ্রীয় একটা অংশ যেখানে ভাস্কুলার বান্ডল থাকে। তাহলে এখানে কেন্দ্রের দিকে কে আছে? ভাস্কুলার বান্ডল আছে। এই ভাস্কুলার বান্ডলের স্ট্রাকচার কিরকম? অশ্বক্ষুর আকৃতির। কেমন? অশ্বক্ষুর আকৃতির, অশ্বক্ষুর আকৃতির। ওকে, অশ্বক্ষুর আকৃতির স্টিলি। বুঝতে পারছি? মানে অশ্বক্ষুর আকৃতির, ঘোড়ার খৌরের মতন এরকম অশ্বক্ষুর আকৃতির স্টিলি দেখতে পাওয়া যায়। কেমন? এই স্টিলিতে কি থাকে? ভাস্কুলার বান্ডল থাকে। তাহলে কেমন ধরনের ভাস্কুলার বান্ডল থাকে এখানে?
কেমন ধরনের ভাস্কুলার বান্ডেল? বিন্যাসটা কিরকম হবে? হেড্রোসেন্ট্রিক হবে। হেড্রোসেন্ট্রিক, হেড্রোসেন্ট্রিক, হেড্রোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডল। হেড্রোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডল অর্থাৎ জাইলেম মাঝখানে থাকবে, তার চারপাশে ফ্লোয়েম থাকবে। বুঝা যাচ্ছে? বুঝা যাচ্ছে? সবাইকে বলতেছি, বুঝা যাচ্ছে কিনা? মানে একটা কেন্দ্রীয় অংশ বুঝে রাখো আপাতত। আপাতত আমরা অধ্যায় 8 পড়ার আগ পর্যন্ত তোমরা বুঝে রাখো এটা কেন্দ্রের দিকের একটা অংশ। ঠিক আছে? কেন্দ্রের দিকের কয়েকটা স্তর মিলে স্টিলি বলি আমরা। ঠিক আছে? যেখানে ভাস্কুলার বান্ডেলও থাকে। ওকে, এই গঠনটা হচ্ছে কিসের মতন? অশ্বের খোরের মতন, অশ্বক্ষুর আকৃতির। ওকে, অশ্বক্ষুর আকৃতির। ওকে, কোনো প্রশ্ন আছে এখানে? হ্যাঁ, হেড্রোসেন্ট্রিক অর্থাৎ এদের ভাস্কুলার বান্ডেলটা হেড্রোসেন্ট্রিক। আমরা কাণ্ডের ক্ষেত্রে হেড্রোসেন্ট্রিক পাইছিলাম না, এখানেও হেড্রোসেন্ট্রিক হবে। আচ্ছা, এটা এখন তাহলে তাদের পত্রকের গঠনটা আমরা পড়বো না? তাদের পত্রকের গঠনটা পড়বো। পত্রকের অন্তর্গঠনটা একটু দেখবো আমরা। পত্রকের অন্তর্গঠন, পত্রকের একটা বিশেষ গঠন আছে, সেটা হচ্ছে আগে অন্তর্গঠনের আগে পাতা, তো পাতাটা ধরো এটা একটা পাতা, কেমন? পাতাটার কিনারাটা এরকম ফোল্ড করা থাকে নিচের দিকে, উপরের পৃষ্ঠ না, নিচের পৃষ্ঠটা, নিচের পৃষ্ঠটা এরকম ফোল্ড করা থাকে। পাতার নিচের পৃষ্ঠটা এরকম ফোল্ড করা থাকে, এদিকে যেমন ফোল্ড করা, এ পাশেও ফোল্ড করা। কেমন? তার মানে হচ্ছে দুইটা পাতা মিলে এরকম করে ফোল্ড করা থাকে, এই এটা নিচের অংশ আর কি। কেমন? এরকম ফোল্ড করা থাকে, দুই পাশে ফোল্ড করা থাকে। কেন ফোল্ড করা থাকে? এই ফোল্ডেড অংশের মধ্যে সোরাস থাকে। তাহলে পাতার নিম্ন তলে এই যে ভাঁজ করা অংশ, এই ভাঁজ করা ফোল্ডেড অংশের মধ্যে কি থাকে? সোরাস থাকে। আবার সোরাস একটা নতুন জিনিস। ওহি, হ্যাঁ, হারাই গেছে। পাতার নিচের দিকে এরকম ভাঁজ করা থাকে। ওকে, পাতার নিচের দিকে, নিচের অংশ এগুলা নিচের দিকে এরকম ভাঁজ করা থাকে। এই ভাঁজ করা অংশে কি থাকে? সোরাস থাকে। নিচের অংশে সোরাস থাকে। সোরাস কি জিনিস? সোরাস হচ্ছে অনেকগুলা স্পোরাঞ্জিয়া মিলে আমরা সোরাস বলি। স্পোরাঞ্জিয়া তো আমরা চিনি, স্পোরের থলি। তাহলে অনেকগুলো স্পোরাঞ্জিয়াকে একত্রে আমরা কি বলি? সোরাস বলি। স্পোরাঞ্জিয়াতে কি উৎপন্ন হয়? স্পোর উৎপন্ন হয়। তাহলে স্পোর যেখানে থাকে সেটাকে আমি স্পোরাঞ্জিয়া বলি। অনেকগুলো স্পোরাঞ্জিয়া মিলে কি তৈরি হয়? সোরাস তৈরি হয়। ঠিক আছে? তাহলে সোরাস হচ্ছে অনেকগুলো স্পোরাঞ্জিয়া মিলিত গঠনকে আমরা সোরাস বলি। তাহলে সোরাস কোথায় উৎপন্ন হয়? পাতার নিম্নতলে, কিনারাতে। পাতার দুইটা তল আছে না, উপরের তল নিচের তল, নিচের তলের কিনারাতে, যেখানে কিনারাটা একটু কি থাকে? এরকম ভাঁজ করা থাকে, এরকম ভাঁজ করা থাকে, এরকম ভাঁজ করা থাকে। এবার পাতাটা কাটি আমরা। এটাকে যদি আমরা কাটি, যে গঠনটা পাবো এটা ওই যে বলছেন নিচের ত্বকটা একটু ভাঁজ করা থাকে নিচের দিকে, মানে লম্বা পাতাকে আমরা কাটছি, প্রস্থচ্ছেদ করছি এরকম এরকম করে, প্রস্থ বরাবর কেটে নিছি। এই নিচের অংশটা কি থাকে? একটু ভাঁজ করা থাকে। এটা ভাঁজ করে, এখানে কি থাকে? এখানে সোরাস থাকে, এখানে সোরাস থাকে। এটা আমরা পরে কথা বলবো। এটার উপরের তলে এক স্তর বিশিষ্ট কোষ দ্বারা তৈরি, এরা
নিচের তল একই স্তর বিশিষ্ট কোষ দ্বারা তৈরি। ওকে, উপরের তলে কি থাকে? কিউটিকল থাকে। উপরের তলে কিউটিকল থাকে। নিচের তলে পত্ররন্ধ্র থাকে। সর্বপ্রথম পত্ররন্ধ্র আমরা কোথায় পাইছিলাম? ব্রায়োফাইটাতে। ব্রায়োফাইটাতে পাইছিলাম না? হ্যাঁ, এপিডার্মিসে কি থাকে? পত্ররন্ধ্র থাকে বলছিলাম। তাহলে এখানেও পত্ররন্ধ্র থাকবে। ওকে, তাহলে পাতার উপরের এক স্তর, নিচের এক স্তর। ওকে, উপরের স্তরে কিউটিকল থাকে, নিচের স্তরে পত্ররন্ধ্র থাকে। কেমন? আর মাঝখানে যে কোষগুলা থাকে, পাতার কোষকে আমরা কি বলি? পাতার টিস্যুকে কি বলি? মেসোফিল টিস্যু বলি। মেসোফিল টিস্যু বলি। পাতার টিস্যুকে আমরা মেসোফিল টিস্যু বলি। মেসোফিল টিস্যু আবার দুই ধরনের হয়। কি কি ধরনের হয়? একটা হচ্ছে স্পঞ্জি, আরটা হচ্ছে কি? প্যালিসেড। একটা হচ্ছে স্পঞ্জি, একটা হচ্ছে প্যালিসেড। ঠিক না? তাহলে স্পঞ্জি প্যারেনকাইমা, প্যালিসেড প্যারেনকাইমা। কেমন? তাহলে স্পঞ্জি প্যালিসেড দুইটা একসাথেও থাকতে পারে, একটাও থাকতে পারে, অর্থাৎ শুধু স্পঞ্জি থাকতে পারে অথবা শুধু প্যালিসেড থাকতে পারে। তাহলে স্পঞ্জি প্যালিসেড দুইটা একত্রে কখন থাকে? যখন পাতা বিষম পৃষ্ঠ হয়। বুঝতে পারছি? বিষম পৃষ্ঠ অর্থাৎ উপরের তল একরকম, নিচের তল আরেক রকম। আমরা গাছের পাতা দেখবি উপরটা বেশি সবুজ, নিচেরটা হালকা সবুজ। তাহলে দুইটা তল আছে। যদি দুইটা একই রকম হয় তাহলে হয় স্পঞ্জি থাকবে, না হয় প্যালিসেড থাকবে। তাহলে টেরিসের পাতা বিষমপৃষ্ঠ না সমদ্বিপৃষ্ঠ? সমদ্বিপৃষ্ঠ বলছে, বিষমপৃষ্ঠ। কারণ দুই ধরনেরই পাওয়া যায়। ওকে, তাহলে বিষমপৃষ্ঠ পাতা। যদি স্পঞ্জ প্যালিসেড থাকে কখন? বিষমপৃষ্ঠ হলে। আর সমপৃষ্ঠ হলে যে কোনো একটা থাকবে, দুই ধরনের থাকবে না মেসোফিল টিস্যু। হ্যাঁ, হয় স্পঞ্জি থাকবে, না হয় প্যালিসেড থাকবে, যে কোনো একটা থাকবে। আর বিষমপৃষ্ঠ হলে দুটোটাই থাকবে, দুইটাই থাকবে একসাথে। হ্যাঁ, টেরিস বিষমপৃষ্ঠ, লিখে দিচ্ছি বিষমপৃষ্ঠ। টেরিস হচ্ছে বিষমপৃষ্ঠ পাতা। তাহলে টেরিসের পাতায় স্পঞ্জিও থাকে, প্যালিসেডও থাকে। স্পঞ্জিও থাকে, প্যালিসেডও থাকে। এখানে তাহলে তার স্টিলি অঞ্চল যদি আমরা চিন্তা করি, ভাস্কুলার বান্ডল থাকবে না? ভাস্কুলার বান্ডল থাকবে। ভাস্কুলার বান্ডল হচ্ছে সংযুক্ত ভাস্কুলার বান্ডল। সংযুক্ত ভাস্কুলার বান্ডল কি? জাইলেম ফ্লুয়েম পাশাপাশি থাকবে। জাইলেম ফ্লুয়েম এরকম পাশাপাশি থাকবে। কেমন? তাহলে ভাস্কুলার বান্ডল হচ্ছে সংযুক্ত, জাইলেম ফ্লুয়েম পাশাপাশি থাকবে। একই সাথে তার এখানে পরিচক্র থাকবে এবং অন্ততক থাকবে। পরিচক্র এবং অন্ততক থাকবে। হ্যাঁ, এই কেন্দ্রে, এই বরাবর, মধ্যশিরা বরাবর। এই দেখো, এটা হচ্ছে মধ্যশিরা না? এটা মধ্যশিরা, এই অংশটা, এই অংশটা, এই মধ্যশিরা বরাবর। তো এটা মধ্যশিরা, তো মধ্যশিরা বরাবর কি কি থাকে? পরিচক্র থাকে, অন্ততক থাকে, সংযুক্ত ভাস্কুলার বান্ডল থাকে। পড়া বিষয় হয়ে গেছে আজকে। সংযুক্ত ভাস্কুলার বান্ডল থাকে। পাতার মাঝ বরাবর মধ্যশিরা যেখানে আছে, মধ্যশিরা কাকে বলি আমরা? এই পাতা, তো পাতার মাঝখানে যে লাইনটা আছে না, এই লাইনটাকে মধ্যশিরা বলি আমরা। লাইনটাকে মধ্যশিরা বলি। এই মধ্যশিরা বরাবর এই যে গোল করে দিছে না, এটা হচ্ছে তার মধ্যশিরাটা। এখানে কে কে থাকে? পরিচক্র, অন্ততক এবং সংযুক্ত ভাস্কুলার বান্ডল থাকে।
আমাদের আরো বাকি আছে কি, মূল বাকি আছে। হ্যাঁ, মূল বাকি আছে। মূলটা সোজা কিরকম, তাহলে মূল কোথা থেকে উৎপন্ন হয়েছে? শিরাবিন্যাস উল্লেখ নাই না, কেন বীজপত্রী প্রশ্ন আসছে? হ্যাঁ, তাহলে বীজই তো না, এটা বীজপত্র থেকে আসবে না, এটা টেরিডোফাইট, এটা আলাদা। এটা ফুলও নাই বীজও নাই। ওকে, ফুলও নাই বীজও নাই। আচ্ছা, এখন দেখো তাদের মূলটা একটু দেখি আমরা। কাণ্ড থেকে মূল তৈরি হয়েছে, তাই না? এই মূলগুলাকে আমরা অস্থানিক মূল বলতেছি। তাহলে অস্থানিক মূল কি? তাহলে অস্থানে জন্মাইছে, অস্থানে জন্মাইছে মানে ওর স্থান যেটা সেখান থেকে সে জন্মায় নাই, তার স্থান যেটা সেখান থেকে জন্মায় নাই, সে অস্থান থেকে জন্মাইছে। কিরকম? একটা বীজ যখন অঙ্কুরিত হয়, ভালো করে বুঝো, একটা বীজ যখন অঙ্কুরিত হয় তখন তার উপরের দিকে একটা মূল তৈরি হয়, না একটা কাণ্ড তৈরি হয়, এটাকে ভ্রূণ কাণ্ড বলা হয়। নিচের দিকে একটা তৈরি হয় ভ্রূণ মূল বলা হয়। এটাকে আমরা বলি ভ্রূণ কাণ্ড, এটাকে আমরা বলি ভ্রূণ মূল। কেমন? ভ্রূণকাণ্ড ভ্রূণমূল। এই ভ্রূণমূলটাই পরবর্তীতে বিকশিত হয়ে শাখা প্রশাখায় বিভক্ত হয়ে প্রধান মূল তৈরি করে। প্রধান মূল অর্থাৎ মূল তৈরি করে, আমরা যেটাকে মূল চিনি আর কি। কেমন? এটাকে প্রধান মূল বলা হয়। এখন এই ভ্রূণমূল থেকে এই মূল তৈরি না হয়ে শরীরের অন্য যে কোনো জায়গা থেকে মূল তৈরি হয়েছে। যেমন বট গাছ, শরীরে অনেক মূল তৈরি হয় না? হ্যাঁ, কচু, অনেকগুলো মূল তৈরি হয়েছে না আশেপাশে থেকে? এরকম অনেকগুলো মূল তৈরি হয়। কেমন? তাহলে মূল যেখান থেকে তৈরি হওয়ার কথা সেখান থেকে তৈরি না হয়ে আশেপাশে অন্যান্য শরীরের অন্যান্য জায়গা থেকে মূল তৈরি হয়েছে। তাহলে কাণ্ড থেকে সমগ্র কাণ্ড ব্যাপী সে মূল তৈরি করছে না? এই জন্য এই মূলগুলোকে আমরা বলতেছি কি? অস্থানিক মূল। তাহলে মূলগুলো দেখো শাখা প্রশাখা খুবই কম। কেমন? তাহলে অস্থানিক মূল, শাখা প্রশাখা খুবই কম থাকে। এই ধরনের মূল উৎপন্ন হয় কোথা থেকে? কাণ্ড থেকে উৎপন্ন হয়। তাহলে এই ছিল হচ্ছে মূল, কাণ্ড, পাতা গঠন। তাহলে আমরা স্পোরোফাইটের গঠন করছি, এখন সম্পূর্ণ স্পোরোফাইটের গঠনটা পড়ছি। এই ছিল আজকের আলোচনা।